প্রায় ৫০০ বছর আগে এই গ্রামেই ঘটেছে এক বিষাদ প্রেমের অমর কাহিনী, চন্দ্রাবতী জয়ানন্দের প্রেম, যেখানে এক মরণে দুজন মরে। কবি চন্দ্রাবতীর আরেকটি পরিচয় হচ্ছে উনি ছিলেন মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজবংশী দাসের কন্যা। এটি কিশোরগঞ্জের পাতোয়াইয়ের গ্রাম। বাংলা সাহিত্যের প্রথম কবির ভাগ্যে যে এরকম একটা বিশেষ ঘটনা ছিল সেটা কিন্তু অনেকের অজানা। এটি সেসব স্থান যেখানে এই হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটেছে। ময়মনসিং গীতিকার মলুয়া গীতিকাব্যে চন্দ্রাবতীর নিজের জীবনী অবলম্বনে এবং পরবর্তীতে নয়নচাঁদ ঘোষ রচিত চন্দ্রাবতী পালায় এই কঠিন অমর প্রেমের উল্লেখ পাওয়া যায়। এই নির্ভেজাল সত্য ঘটনাটি ঘটেছিল আনুমানিক ৫০০ বছর আগে বাংলাদেশের কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে। চলুন আজ যাই সেই গ্রামে, শত শত বছর পূর্বে, যেখানে ঘটেছিল এক প্রেম উপাখ্যান। কবি চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তাঁর রচিত কাব্যগুলো হল মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ। শেষ রামায়ণ কাব্যটা অসমাপ্ত ছিল। একটা জায়গায় আমার মনে হলো তিনি ইচ্ছে করেই রামায়ণ কাব্যটি শেষ করেনি। ডক্টর দীনেশ চন্দ্র সেন ১৯৩২ সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যের সীতা শর্মার কথোপকথনের অংশটি চন্দ্রাবতীর রামায়ণ থেকে গ্রহণ করেছিলেন। পরিচিতি পর্ব শেষ, এবার ঝাঁপিয়ে পড়ব লোকগাথায়। আমি একেবারেই কাছাকাছি আছি সেই গ্রামে, কবি দ্বিজবংশী দাসের মন্দির, যিনি ছিলেন চন্দ্রাবতীর বাবা। সেই ছোটবেলা থেকেই চন্দ্রাবতীর বন্ধু এবং খেলার সাথী ছিলেন জয়ানন্দ। জয়ানন্দ ছিলেন অনাথ। মামার বাড়িতে থাকতেন ফুলেশ্বরী নদীর ওপারে সুন্দা গ্রামে, আর এপারে চন্দ্রা, আমাদের চন্দ্রাবতী। বাগানে ফুল তোলার সময় চন্দ্রার সাথে জয়ানন্দের পরিচয় এবং সখ্যতা ঘটে। কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করলেন দুজনে, মনস্থির করলেন বিয়ে করবেন। দুজনের বিবাহ বন্ধনের দিনও স্থির হয়। এইসব ঘটনার মাঝখানে ঘটে যায় আরেক ঘটনা। এই যে দুটি মঠ দেখতে পাচ্ছেন, এই মঠস্থলটি চিনে রাখুন। এখানে ছিল সেই সময়ের প্রাচীন শিব মন্দির। স্থানীয় মুসলমান শাসনকর্তার মেয়ে আসমানির অসামান্য রূপে মুগ্ধ হয়ে ব্রাহ্মণ জয়চন্দ্র আসমানিকে একাধিক প্রেমপত্র লেখেন। এই আকস্মিক ত্রিকোণ প্রেমের ফলাফল হয় মারাত্মক। আসমানির পিতা জয়চন্দ্রকে আসমানির সঙ্গে বিবাহ দেওয়ার জন্য সম্মত হন। জয়চন্দ্র স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন জয়নাল। ঘটনাটি যেদিন ঘটে সেদিনই আসলে চন্দ্রাবতীর সাথে জয়নন্দের বিয়ের কথা ছিল। এদিকে চন্দ্রাবতী কনে সেজে হাসি মুখে নিজের বাড়িতে বসে আছেন। যখনই এই ব্যাপারটা জানতে পারলেন, হতভম্ব হয়ে পড়েন। না কান্দে না হাসে চন্দ্রা, নাহি কহে বাণী, আসিল সুন্দরী কন্যা হইল পাষাণী। মনেতে ঢাকিয়া রাখে মনেরও আগুনে, জানিতে না দেয় কন্যা জ্বলি মরে মনে। এরপর শুরু হয় চন্দ্রাবতীর বিরহ বিধুর জীবন। দিন যায়, মাস যায়, বছর যায়। লোকলজ্জায় মাথা নিচু হয়ে থাকে চন্দ্রাবতী এবং তার বাবার। একটা সময় চন্দ্রাবতী তার বাবাকে বলেন, আমি সারাটা জীবন অবিবাহিত থেকে শিবের সাধনা করতে চাই। তাই জন্য তার বাবা প্রাচীন ফুলেশ্বরী নদীর তীরে একটি শিব মন্দির নির্মাণ করে দেন। সেই মন্দিরেই চলতে থাকে চন্দ্রাবতীর উপাসনা এবং সাহিত্য রচনা। একটু আগে যেখানে মঠ দেখছিলেন, কেটে গেল আরো বেশ কিছু কাল। জয়চন্দ্র বুঝতে পারেন আসমানির প্রতি তার টানটা ছিল একটা মোহ। স্থির করেন মনের কথা জানাবেন চন্দ্রাবতীকে। পত্র লিখে পাঠান চন্দ্রাবতীকে, শোনো রে প্রাণের চন্দ্রা তোমারে জানাই, মনের আগুনে দেহ পুইরা হইল ছাই। শিশুকালের সঙ্গী তুমি যৌবনকালের মালা, তোমারে দেখিতে মন হইয়াছে উতলা।
ভালো নাহি বাসকন্যা এ পাপিষ্ট জনে, জন্মের মতন হইলাম বিদায় ধরিয়া চরণে, একবার দেখিয়া তোমা ছাড়িব সংসার, কপালে লিখেছে বিধি মরণ আমার। জয়চন্দ্রের এই চিঠিখানি পড়ে এতদিনের সংকল্প হৃদয় ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চাচ্ছিল। কান্নারত চোখে বাবার কাছে বিধান চাইলেন, কি করা যায়। হাজার হোক নারীর মন তো, এই মন সবসময় উদ্গ্রীব থাকে প্রিয় মানুষটাকে ক্ষমা করার। কিন্তু বাবা দ্বিজবংশীদাস বলে দিলেন, মা তুমি যেটা করছো সেটা করো, অন্য কোনো চিন্তা মনে স্থান দিও না। এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি সে গ্রাম, এখানেই ঘটেছিল সেসব ঘটনা। বাবার কথা মতো জয়চন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দেন যেন আর আগে না বাড়ায়। অতঃপর যোগাসনে বসে চন্দ্রাবতী মনের সমস্ত দুয়ার বন্ধ করে দিলেন। চোখের জল গেল শুকিয়ে। শিব ধ্যানে যখন আত্মহারা হলেন, তখন সমস্ত জাগতিক জ্ঞান লুপ্ত হল। এটি নীলকণ্ঠ জমিদার বাড়ি। গ্রামবাসীর অনেকেই মনে করেন ঠিক পাশের এই ভিটেতেও চন্দ্রাবতীর ঘর ছিল। যাই হোক, চিঠির উত্তরের ব্যাপারটা তখনও জয়চন্দ্র জানেন না। এক সন্ধ্যায় জয়চন্দ্র এবং চন্দ্রাবতীর বিচ্ছেদ হয়েছিল। অপর সন্ধ্যায় সেই বিচ্ছেদ মুছে গিয়ে মিলন হবে দুজনার, এই আশায় জয়চন্দ্র রওয়ানা দিলেন পাতুয়ারি গ্রামে। বন্ধুরা, এই নদীটিকে চিনে রাখুন, এটি নরসুন্দা, এই গ্রামের নদী। 500 বছর আগে এই নদীটি অনেক বড় ছিল। এককালে হয়তো এটির নাম ছিল ফুলেশ্বরী, যার পারে ঘটেছিল এক অমর লোকগাথা। এবং অপেক্ষা করুন বন্ধুরা, এখানেই হয়তো গল্পের শেষ দৃশ্যটা রচিত হয়েছিল। জয়চন্দ্র যখন গন্তব্যস্থলে পৌঁছলেন, তখন সূর্যাস্ত হয়ে গেছে। মন্দিরের ভেতর উপাসনায় ব্যস্ত চন্দ্রাবতী। বন্ধ মন্দিরের দরজায় এসে ডাকলেন কয়েকবার চন্দ্রাবতীকে, কিন্তু ধ্যানে নিমগ্ন থাকায় অথবা ইচ্ছে করেই সেই শব্দ প্রবেশ করল না চন্দ্রাবতীর কানে। তারপর ব্যর্থ প্রেমিক জয়চন্দ্র সন্ধ্যামালতী ফুল দিয়ে মন্দিরের দরজায় লিখলেন 4 ছত্রের একটা পথ। শৈশবকালের সঙ্গী তুমি, যৌবনকালের সাথী, অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী, পাপিষ্ট জানিয়া মোরে না হইলে সম্মত, বিদায় মাগি চন্দ্রাবতী জনমেরও মতো। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, কবি চন্দ্রাবতীর বসতভিটা এটাই হচ্ছে এখন যেটি স্কুল। পেছনে একটি মন্দির আছে। এই গ্রামেই তো ঘুরেছেন ফিরেছেন, হেসে গেলে বড় হয়েছে চন্দ্রাবতী, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। সেই সাথে তার পিতা দ্বিজবংশী নিশ্চয়ই এখানে বসে রচনা করেছেন মনসামঙ্গলের সেই বিখ্যাত লেখাগুলো। ভাবতেই খুব আশ্চর্য লাগে। এটি সেই জায়গা, এটি সেই পাতোয়াইয়ের গ্রাম, কিশোরগঞ্জের পাতোয়াইয়ের গ্রাম। এখানে বড় বড় 2টা মঠ দেখা যাচ্ছে, বিশাল একটা মঠ, তারপরে একটা ছোট মঠ। যে প্রাচীন যে মন্দিরটি, প্রাচীন সেই মন্দিরটি ছিল এখানটায়, যেখানে চন্দ্রাবতী আসছেন এবং পুজো দিতেন। এখানে একটা মন্দির ছিল, পরবর্তীতে এখানে মঠ করা হয়েছে এই স্থানে। এই ভিটার কোনো না কোনো এক স্থানে তাদের বসত ভিটা ছিল। এই গ্রামের পাশেই ছিল প্রাচীন ফুলেশ্বরী নদী। এই মন্দিরেই চন্দ্রাবতী আসতেন, পূজা অর্চনা করতেন। নানা ঘটনা উপঘটনায় যখন জয়ানন্দকে তিনি পাননি, তখন তিনি চেষ্টা করেন, তিনি মনস্থ করেন যে সারা জীবন শিবের পূজা করেই কাটিয়ে দেবেন। এখানেই তিনি আসতেন এবং পূজা দিতেন। এখানে একটি মন্দির ছিল, প্রাচীন মন্দির, এখন সেই জায়গায় মঠ হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম কবির ভাগ্যে যে এরকম একটা বিশেষ ঘটনা ছিল, সেটা কিন্তু অনেকের অজানা। এটি সেসব স্থান যেখানে এই হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটেছে। পাশেই প্রতিদিনকার স্বাভাবিক নিয়মে কৃষিকাজ করছেন অনেকেই।
পশু তার মতো করে আছে, স্বাভাবিক সব কিছুই চলছে, চলছে দোকানপাট, ব্যবসা চলছে, আমাদের সব কিছু। কিন্তু এখানে এই স্থান সাক্ষী কয়েকশো বছর আগে ঘটে যাওয়া এক করুণ কাহিনীর। উঁচু নিচু জায়গায় পড়ে গেছি, পাটা মুচকে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে। এটি চন্দ্রাবতীর গ্রাম, চন্দ্রাবতীর বসতভিটা। এই গ্রামে চন্দ্রাবতী হেঁটেছেন, ফিরেছেন। চন্দ্রাবতীর বাবা দ্বিজবংশী এখানেই বসে রচনা করেছেন মনসা মঙ্গলের অনেক কিছুই। কিছু কার না না, কিছু খাবো না, ধন্যবাদ ধন্যবাদ, কিছু খাওয়া লাগবে না। এই যে বলছেন বলছেন না, বলছেন খেয়ে ফেলছি। হ্যাঁ, সূত্রধর দাদা এখানে আসছি, এখানে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন এবং সেই সাথে আমাকে কিছু খাওয়ার জন্য বলছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি এটা গ্রহণ করলাম, নিয়েছি। আচ্ছা, ওকে দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, এটা দাদার দোকান, ছোট্ট একটি দোকান, কিন্তু উনি এখানে অনেক সুখী, অনেক হ্যাপি। অনেক পরে মন্দির থেকে বেরিয়ে চন্দ্রাবতী বুঝতে পারেন যে দেবালয় কলুষিত হয়েছে। ধার পরিষ্কার করার জন্য তিনি কলসি খাঁকে জল আনতে যান পার্শ্ববর্তী ফুলেশ্বরী নদীতে। ঘাটে পৌঁছেই চন্দ্রাবতী বুঝলেন সব শেষ। ফুলেশ্বরী নদীর জলে নিজেকে ডুবিয়ে প্রাণ ত্যাগ করেছেন জয়চন্দ্র। প্রাণহীন দেহ ভাসছে ফুলেশ্বরীর জলে। এই অবস্থায় নিজের আবেগ ধরে রাখতে পারলেন না চন্দ্রাবতী। তিনিও অচিরেই প্রেমিকের সাথে পরলোকে চিরমিলনের কামনায় ফুলেশ্বরীর জলে ডুবে প্রাণ ত্যাগ করলেন।